প্রায় 200 সিঁড়ি পেরিয়ে একটি পাহাড়ের উপর রয়েছি আমি। আর এই পাহাড়ের উপর থেকেই 16,000 ফুট পর্বতশৃঙ্গ জয়ী এই বাংলাভাষী কলেজ ছাত্রীর সাক্ষাৎকার নেব আমি। কিভাবে এই শৃঙ্গ সে জয় করলো, কিভাবে প্রতিকূলতাকে জয় করে সে এগিয়ে গেল, তার সেই বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। যার সঙ্গে কথা বলবো সেই বাংলাভাষী পর্বতারোহীর নাম রাজশ্রী রায়। কলেজ পড়ুয়া রাজশ্রী 16,000 ফুট উচ্চতার মাউন্ট রেনক পর্বত শৃঙ্গ জয় করেছে। কিভাবে রাজশ্রী এ অসাধ্য সাধন করলো, আসুন তার থেকেই শুনি। প্রথমে রাজশ্রীকে তার পরিচয়টা একটু জেনে নিই। নমস্কার, আমার নাম রাজশ্রী রয়। আমি আসামের শ্রীভূমি জেলার ছোট একটি গ্রাম বেতাইলে বসবাস করি। রাজশ্রী, তুমি যে পর্বতের শৃঙ্গ জয় করেছো সেই পর্বতটার নাম কি এবং তার উচ্চতা কত? তো আমি যে পর্বতটি আহরণ করেছি সেই পর্বতের নাম হলো মাউন্ট রেনক এবং তার উচ্চতা 5,030 মিটার এবং 16,500 ফুট। এই 16,000 ফুট পর্বত শৃঙ্গ জয়ের কীর্তি স্থাপন করা তুমি কি অসমের প্রথম মহিলা? হ্যাঁ, আমি আসামের প্রথম মহিলা এই 16,000 ফুটের পর্বতে। এই পর্বত আরোহণে কি কি দুর্গম পরিস্থিতি তোমাকে পার করতে হয়েছে? এই যাত্রায় আমাকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তো একটা ট্রেক এরকম আছে, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ট্রেক, ওইখান থেকেই মানে স্টার্ট হয়ে যায়। তো তখন আমার নর্মাল ট্রেক তো ঠিকই আছে, কিন্তু যখন 20 কিলো ব্যাগ নিয়ে ট্রেকিংটা হয় তখন সেটা আর নর্মাল হয়ে পড়ে না। তো তখন আমার ব্রিথিংটা 67 হয়ে যায়। তারপর যখন আরেকটু উপরে যাই তখন আমার 2 দিন নাক দিয়ে রক্তচাপ হয়। তারপর যখন আরেকটু উপরে যাই তো চোখ দিয়ে জল বেরিয়ে পুরো চোখ ফুলে যায়। এরকম নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। রাজশ্রী, এবছর 18ই মে সকাল 10:30 নাগাদ তুমি এই পর্বত শৃঙ্গ জয় করেছো। তোমার থেকে জানতে চাইবো এই পথে আবহাওয়া কেমন থাকে বা এই রাস্তাটা ঠিক কতটা প্রতিকূল? তো সত্যি কথা বলতে আমাদের ভাগ্য অনেক ভালো ছিল, তাই আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি যে আবহাওয়ার জন্য আমাদের পিছনে আসতে হয়েছে। এরকম আমাদের কোনো সম্মুখীন হতে হয়নি। তো অনেক সময় এরকম হয় সামিটের কিছুক্ষণ আগেই ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। তো সবার পক্ষে আর মানে সামিট করাটা সম্ভব হয়ে পড়ে না। তো আমরা অনেক লাকি ছিলাম, তাই আমরা সামিট করে আসতে পেরেছি। এই শৃঙ্গ জয়ে তোমরা কতজন ছিলে একসঙ্গে এবং কবে আর কতদিন ধরে শেষ হয়েছে এই জার্নি? তো আমাদের এই জার্নিটা 5 মেতে স্টার্ট হয় এবং 23 মেতে শেষ হয়। তো প্রথমে তো 35 জন ছিল, তারপর 12 জনই কমপ্লিট করে আসে। এনসিসির 4 নম্বর ব্যাটালিয়নের অসম ক্যাডেটের প্রথম এই কীর্তি, তাই তো রাজশ্রী? হ্যাঁ, আমি আসাম ব্যাটালিয়ন এনসিসি প্রথম ক্যাডেট এবং আমার বরাক ভ্যালিরও আমি প্রথম মহিলা। মেয়ে পর্বতারোহণে যাবে, একটা দুর্গম রাস্তা, কি হবে সেখানে গিয়ে কেউ জানে না। মা বাবার অনুমতি ছিল? তো প্রথমে যখন আমার এই জার্নিটা স্টার্ট হয়, প্রথমে আমি এর আগে আরও 2টো কোর্স করি। তো যখন আমি বেসিক মাউন্টেনিং কোর্স করি তখন আমি নিজেও জানতাম না যে আমি মাউন্টেনে যাচ্ছি। শুধু এরকমই এক্সাইটেড ছিলাম যে লাইফের ফার্স্ট ক্যাম্প। তো এরকম স্যার এসে বললো যে সিলেকশন হবে, কে কে যাবে। আমিও হাত উঠালাম, আমি যাব। তারপর ঠিক আছে গেলাম, সিলেকশনে সব কিছুতে ভালো পারফর্ম করলাম। তো ফার্স্ট পজিশন আসলো। তো তারপর নামও এসে গেলো। তো অনেক এক্সাইটেড যে লাইফে ফার্স্ট ক্যাম্প করছি। ওইখানে যাওয়ার পর জানতে পারলাম যে আচ্ছা আমি মাউন্টেনে এসেছি। তো এর আগে তো আমার মানে মাথায় একবারও আসেনি যে আমি মাউন্টেন বলে কিছু, শুধু ক্যাম্প এটাই ছিল। তো বেসিকটা করলাম, 28 দিনের ছিল। তারপর বেসিকে আলফা গ্রেড আসলো, তারপর আমি অ্যাডভান্সটাও করলাম। অ্যাডভান্স যখন করি তখন আমি মানে জানতে পারলাম যে এক্সপিডিশন কিছু বলে হয়। তখন থেকেই আমার একটা স্বপ্নই হয়ে গিয়েছিল যে একটা এক্সপিডিশন করবই। এনসিসি থেকে যদি পাই তাহলে তো করবই, আর যদি নাও পাই নিজের টাকা দিয়েও একটা এক্সপিডিশন করব। তো কিছুদিন পর স্যার ইউনিট থেকে কল আসলো যে এক্সপিডিশন এসেছে, তুমি যাবে নাকি? তো আমি বললাম হ্যাঁ স্যার আমি যাব। তো যাওয়ার আগে তো চলো ঘরে এসে বললাম যে এরকম আমি এক্সপিডিশনে যাব, তো বনসাইন দিতে হবে। তো বনসাইনের কথা শুনে সবাই মানে রাজি তো হয়নি। তারপর
সবাইকে বুঝালাম যে এরকম কিছু না, আমি গেলে যে আর ঘুরে আসবো না এরকম না। তারপর তো সবাইকে মানিয়ে ওই এক্সপিডিশনটা করলাম। তো আমার ফ্যামিলি সাপোর্ট অনেক বেশি। আজকে যদি আমি ফ্যামিলি সাপোর্ট পেতাম না, তো এরকম সাবমিট করাও সম্ভব হতো না, আর কেউ জানতেও পারতো না। পর্বত শৃঙ্গ জয় করবে এই নেশা ঠিক কবে থেকে হলো? মানে আসাম পাহাড় বেষ্টিত একটা রাজ্য, সেই পাহাড়ে কি তোমার ভালোবাসা তৈরি করলো? সত্যি কথা বলতে পাহাড় পাহাড় সম্বন্ধে আমি এত কিছু জানতামই না। যখন আমি এনসিসি জয়েন করি, তো আমার পাহাড়ের সম্বন্ধে জানার কারণই এনসিসি। আজকে যদি আমি এনসিসি জয়েন না করতাম, তাহলে এরকম কেউ আমাকে জানতো না, আমিও এরকম এত বেশি কিছু জানার ইচ্ছা ছিল না। কিন্তু হ্যাঁ, ছোটো থেকেই আমার মানে একটা কিছু আলাদা করার ইচ্ছে ছিল, কিন্তু এই পাহাড় নিয়েই যে আমি এগোতে পারবো এটা আমার ভাবনায় ছিল না। এরপর কোন সামিট জয়ের ইচ্ছে? তো এরপর তো টার্গেট আছে 6,000 বা 7,000। যদি স্পন্সর পাই তাহলে তো যাবই। আর পিকের নামটা তো এখন বলবো না, করে আসার পর তারপরই বলবো। আগে স্পন্সরটা পেয়ে নিই, তারপর জানাবো। 2014 সালের 21শে মে বাঙালি পর্বতারোহী ছন্দা গায়েনকে নিশ্চয় মনে আছে। এভারেস্ট জয়ী ছন্দা গায়েন কাঞ্চনজঙ্ঘা জয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। যারা এই ধরনের পর্বত শৃঙ্গ জয়ে যায়, বা তোমাদের মনেও কি কখনো এই ধরনের সংশয় ছিল, যদি পর্বতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়? কোনো ভয় কাজ করছিল? না, এরকম ভয় তো কিছু মনে আসে না। তারপর এরকম বলতে পারো যে হ্যাঁ, পর্বতারোহীরা ধুরন্ধরই হয়। কারণ যদি এরকম ধুরন্ধর না হতো, তাহলে ওই এরকম নিখোঁজ হওয়ার পর তারপর থেকে তো আর কেউ এরকম সাবমিটই করতো না, বা কিছুই মানে এগোতো না। তো এরকম কিছু ভয় বলে হয় না। শুনেছি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা না দিয়েই তুমি এই মাউন্ট রেনক অভিযান করেছো। হ্যাঁ, আমি যখন আমার এক্সপেডিশনের নাম আসলো, তো তখন আমার ফাইনাল এক্সাম ছিল 4th সেমিস্টারে। তখন আমি মানে কি কি করব, এক্সপেডিশনে যাব না আমি ফাইনাল এক্সামটা দেবো, এরকম কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি ঠিক করলাম যে এক্সপেডিশনটাই করব। কারণ আমি এক্সামটা তো নেক্সট ইয়ারে দিতে পারবো, কিন্তু এরকম এক্সপেডিশন আর আমি চান্স পাবো না, এরকম ভ্যাকেন্সিও আর আসবে না। আর নিজের টাকা দিয়ে একটা এক্সপেডিশন করা মানে হবে না, এরকম অনেক টাকা লাগে। তো আমি এক্সপেডিশনটাই সিলেক্ট করি, এক্সপেডিশনটাই করতে চলে যাই। আচ্ছা, নেশায় পর্বতারোহী, পেশায় অর্থাৎ কোন পেশায় যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, ভবিষ্যতে কিছু একটা করার তো ইচ্ছে আছে, কিন্তু আমি এটা এখন বলবো না, কারণ আমি বলাচে করে দেখানোই বেশি পছন্দ করি। তো যখন কিছু করব তখনই বলবো, এখন আর এটা এরকমই থাক। আচ্ছা রাজশ্রী, এই ধরনের পর্বতারোহণের পর কতদিন বিশ্রাম নিতে হয়, এমন কি কোনো নিয়ম আছে? না, এমন কোনো নিয়ম নেই যে নিতেই হয়, কিন্তু এটা তোমার শরীর দিয়ে তুমি বুঝবে তো তোমার শরীর কতটুকু উইক আছে কি না, উইক হয়েছে কি না, কত নেবে। 1.5-2 মাসের মতো নিলেই হয়ে যায়, এটা নিজের নিজের উপর। জীবনের প্রথম এই শৃঙ্গ জয়ে প্রথমে মা বাবার আপত্তি ছিল, এবং তারপরে বোন বিষয়টা ম্যানেজ করেছে। এরপরে যে দ্বিতীয় প্রস্তুতি নিচ্ছ তুমি, সেই প্রস্তুতিতে কি মা বাবার এবার সম্মতি রয়েছে? হ্যাঁ, প্রথমে তো মা বাবা রাজি হননি, কিন্তু আমি প্রথমে আমার এই দিদিকে কল করি যে এক্সপিডিশনের নাম আছে, তো কি করব এখন, ঘরে তো না বলছে। তো দিদি এরকম বলছে যে তুই তুই এগিয়ে যা, আমি ঘরে মানাবো, তুই একদম পিছুবি না। তারপর দিদি আর আমি একসাথে মিলেই ঘরে মানাই। তারপর আজকে দিদির জন্যই হয়েছে, এরকমই বলতে পারো। প্লাস আমার ঘরের জন্য, ঘরের যদি না মানতো তাহলে তো আর সম্ভব হতো না। তো এক্সপেডিশন করে আসার পর সবাই তো খুশি, মা বাবা তো খুশি হবে। वो जल्दी जल्दी खींचो तुम लोग, अभी इन लोगों को जगह देना है। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আর ছিল যে নেক্সট এর প্রস্তুতিটা, তো এবার যখন দিয়েছে তো আমি আশা করি নেক্সট এও দেবে। রাজশ্রীর সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা কোন কোন বিষয়ের উপর বা কোন কোন ধরনের টপিকের উপর এই ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানান। আপনাদের কমেন্ট এবং শেয়ার আমার কাছে আশীর্বাদ। আর রাজশ্রী, তোমাকেও অনেক শুভেচ্ছা। আগামীর পথ আরও তোমার সুযোগ আনুক, আরও ফলপ্রসূ হোক, এবং একের পর এক পর্বত জয় করে তুমি
অসম এবং ভারতের নাম উজ্জ্বল করো। প্রতিটা প্রতিকূল পরিস্থিতি যেন তোমার কাছে সমান হয়ে যায়। তুমি ভালো থেকো রাজশ্রী, আমাদের প্রার্থনা তোমার সঙ্গে থাকলো। ধন্যবাদ। भारत माता की जय।